গেল, আমার কপাল খারাপ হয়ে গেল। এর ভিতরে আমার আব্বা কেউ কোনো খোঁজই জানে না যে আমার কোথায় বসে বিয়ে হয়েছে, কোথায় বিয়ে হয়েছে, কার কাছে বিয়ে হয়েছে, কেমন আছি, কোথায় আছি, কেউ জানে না। মা মরে গেলে বাপ তো তাও হয়ে যায়, সে তেমন খোঁজেও না। আমার ওই খালা খুব খোঁজাখুঁজি করে, কোথায় বিয়ে হলো, কোথায় থাকে, আমিও চিনে যাইতে পারি না। এইভাবে বেশ কিছুদিন গেল। তারপরে আবার এখন যে আমার বড় ছেলেটা মাস্টার্স কমপ্লিট করছে, এই ছেলেটা কনসেপ্ট করছে। কনসেপ্ট করার পরে যখন জানতে পারছে তখন বলেছে এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলাও। এই যে যার যদি কেস টেস হয়ে যায়, সব মানুষ বলছে যে অন্তত 5 বছর পরে ছাড়া এই মেয়ের বাচ্চা নেওয়া যাবে না, তাহলে সমস্যা হবে। আমার নাম ফুতুল। পুতুল, বয়স কত? আমার বয়স 83 সালে আমার জন্ম। 83 সালে জন্ম, তার মানে আপনার বয়স 41 রাইট নাও। 41 চলছে আর কি, 40 থেকে 41-এ পা দিয়েছেন। জন্ম জেলা কোনটা আপনার? বাগেরহাট। খুলনা। বাগেরহাট। খুলনা বাগেরহাট। হ্যাঁ, শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান। আমি ছোটবেলা থেকে বলি, অল্প কিছুক্ষণ বললেই শেষ হবে। হ্যাঁ শিওর, বলুন। আমি জন্মের পরের থেকে দেখে আসছি, আমরা অনেক অভাবনাটার করে আমার আব্বা মা আমাদেরকে বড় করতে পারিছে। আচ্ছা। হ্যাঁ, ছোটবেলায় আমি যখন 3 থেকে 4 বছর বয়স, তখন থেকে মানুষের বাড়ি, আমার ছোটবেলায় মা মারা যায় তো মানুষের বাসায় আমার কাজে দিয়ে দেয়। আপনাকে? হ্যাঁ, ওকে। কাজে দিয়ে দেয়। তা আমরা 4 বোন আর একটা ভাই ছিল। আচ্ছা। আর একটা ভাই হওয়ার পরেই মা মারা গেছে। তা তখন আমার মা তো মারা গেছে, আমি বিছানে পেশাব করতাম বলে আমাকে কেউ এলাও করতো না, কারোর বাসায় কেউ কোনোদিন এলাও করতো না। তা আমি মানুষের বাড়িতে আমি হাঁসের বাচ্চা রাখতাম। ওই সময় তো আমি ছোট মানুষ, কিছুই করতে পারি না। হাঁসের বাচ্চা রাখি, ওইখান থেকে আস্তে আস্তে থালা বাসন ধোয়া, সেখান থেকে আবার আমার মানুষের বাচ্চা কোলে করা। যখন আমার 8 থেকে 9 বছর বয়স হয়ে গেছে, তখন বড় লোকের বাসায় তো থাকলে একটু খাওয়া দাওয়া ভালো পাইলে স্বাস্থ্য টাস্থ্য ভালো হয়ে যায়। তা আমি স্বাস্থ্য ভালো হয়ে গেছে, তখন ওখানে ওই যে বাড়িতে কাজ করতাম, তারা অনেক বড় লোক মানুষ, সেই বাসার আর কি মানে মুরব্বী যে লোকটা, ওনার 6টা ছেলে, কিন্তু ওই লোকটার নজর খুব একটা ভালো ছিল না। বয়স কত তখন? তখন আমার 8 থেকে 9 বছর বয়স। কেবল মাত্র জামা টামা পরবো এই সময় আর কি, খালি গায়ে থাকলে সবাই বলে জামা পরো, এই টাইমটা। তখন ওখান থেকে আমাকে ওরা আর কি খেদায় দেয় যে চলে যাও। আমি তো বুঝতে পারি না যে উনি যেগুলো বলে বা যেটা করে, এটা আমি বলে দিছি ওনার ছেলেদেরকে, বলছি যে মামা নানা এরকম করলে তারপর ওরা আমাকে খেদায় দেয়। খেদায় দিলে আমি আমার রূপসায় চলে আসি। খুলনা রূপসায় একটা জায়গার নাম আছে, ওখানে আমার খালার বাসা। আমার খালা অনেক আগে বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, কোনোদিন আর বিয়ে করিনি, বাচ্চা টাচ্চা হয়নি। তা আমার খালা আর কি সব মানুষের বলতো যে এটা আমার ছেলে মেয়েরা। খালার বাসায় থাকার পরে ওখান থেকে যখন আমার 12 থেকে 13 বছর বয়স, ওখানে আবার আমার খালা ম্যাস কোম্পানি, বুঝেন ম্যাস কোম্পানি, ম্যাস কোম্পানিতে চাকরি করতো। তাই ওখানে সারাদিন থাকতাম। তো আর আপনাদের মতন একজনের ওয়াইফের বাচ্চা আছে, তো ওই বাচ্চাটারে কোলে টোলে করতাম, উনি খেতে টেতে দিত, কিন্তু ভাবি বলে ডাকতাম। কিন্তু ওখানে থাকার পরে ওই যে ওই লোকটা এই কিছুদিন পরে আর কি পলায় আর কি বলতো যে তোমাকে আমি বিয়ে করব, ভালোভাবে রাখবো, ভালোভাবে থাকবা, এরকম কষ্ট করা লাগবে না, এরকম খারাপ কাপড় পরা লাগবে না। তা এটা তো আদৌ কোনোদিন সম্ভব না। সে তার ওয়াইফ আমাকে গোসল করায় দেয়, চুল বেঁধে দেয়, তারপরে খাওয়া দেয়, আমি না খেয়ে থাকলে খেতে দেয়, কিন্তু এরকম বেইমানি তো আল্লাহও সহ্য করে না। তখন আমি, আমার সৎ মা ছিল, ওই সৎ মার বাপের বাড়ি চলে গেছি, পলায় চলে গেছি। এক কথায় আমার খালা বাসায় নেই। আমি বুঝতে পারছি যে আজকের আমি যদি এখানে থাকি, ঈদের সময় আমার খালা বাড়ি চলে গেছে, আমাকে রেখে গেছে যে তুমি এখানে থাকো। ওখানে গেলে তো রাস্তার পাশে ঘর, আমার আব্বা ওই বিয়ে করছে, শ্বশুরবাড়ি থাকে বেশিরভাগ, সৎ মাকে নিয়ে শ্বশুরবাড়ি থাকে, ওখানে তার একটা ছেলে হয়েছে। তা সেখানে থাকার পরে আমরা রাস্তার ধারে ঘর, ওই বাড়ির ভিতরে লোকজন, খারাপ লোকজন এসে তাস খেলে রাত হলে আর ডিস্টার্ব করে। এর জন্য দিনের বেলা আমরা সবাই বাড়ি থাকতাম, রাত হলে আমার বড় যে বোনটা, মেজো বোন, সে রাত হলে যাদের বাড়ি একটু ঘর দরজা ভালো আছে সেখানে যে শুয়ে থাকতো, তাদেরকে বলে যে আমাকে একটু শুতে দেন, তা মানুষ রাখতো। এই জন্য আমি আবার একটু পয়সা টসা ছিলাম, এই জন্য আমাকে আর বাড়ি নিতে সাহস পায়নি, পারতো না, ওখানে রেখে যেত। তা আমি বুঝতে পারছি যে আজকে যদি আমি বাসায় থাকি, ভাবিও আমাকে কিছু করতে পারবে না, কিছু একটা সমস্যা হতে পারে। হ্যাঁ,
আর যাদেরকে ছোটবেলায় মা মারা যায় ওরা তো অনেক জায়গায় যায়, তো ওরা বোঝে পরিবেশটা বুঝতে পারি, বুঝে আমি ওখান থেকে পলাই যাই, পলায় চুরি কেনার কথা বলে, ঈদের দিন সকালবেলা চুরি কেনার কথা বলে রেল স্টেশনের পাশ দিয়ে হেঁটে আমি আমার সৎমার বাপের বাড়ি চলে যাই। বাপের বাড়ি চলে গেলে ওখানে যাওয়ার পরে তারা একটু খারাপ চোখে দেখে কি যে আসছে খেতে দিতে হবে, কয়দিন না কতদিন থাকে, হ্যাঁ এইভাবে আর কি। বেশ কিছুদিন আমি ওখানে প্রায় 3 থেকে 4 দিন থাকি। থাকার পরে আমার যে হাজবেন্ড এখন যার সাথে আমার বিয়ে হয়েছে, এই লোক ওরা ওখানে উনি আবার মাছ ধরতে গেছে, মাছ এই পুকুরে মাছ ধরে না, এই মাছ ধরতে গেছে, মাছ ধরতে যায় তখন ওখানে গেছে। তা যার পরে আমার এই সৎমার ভাই উনি আর কি বলছে যে এই আমার এই ভাগ্নিটাকে ভালো ছেলে ভালো বিয়ে দিয়ে দেবো। তখন এরা বলছে কি এই লোক বলছে কি যে মেয়েটাকে দেখালে ভালো হতো। তখন আমাকে দেখাইছে, আমি একটা হাফ প্যান্ট পরা, বেশ ভালো কাপড় নাই তো, আর এমনি ফুরাক ফরা, সামনের থেকে কুচি দিয়ে একটা ফুরাক ফরা। আমি ওখানে আমাকে দেখছে, দেখার পরে অনেক কয়জন ঢুকছে, সেও ঢুকছে, আরো লোকজন ঢুকছে। আমি মনে করছি যে অন্য কোনো ছেলে হবে, যেহেতু তার বয়সটা অনেক, সে আগে বিয়ে করছিল, সে 7 বছর সংসার করে চলে গেছে, তার কারণে উনি ওখানে আমি মনে করছি অন্য কোনো ছেলে হবে। তখন আমি বলছি যে ঠিক আছে দেখা যাক, আমার আব্বা মেজো বোনের বিয়ে হয়নি তো, ওরা যখন বলছে তখন আমি আমার আব্বারে বললে আব্বা যদি বিয়ে দেয় তাহলে বিয়ে বসবানি, ছোট মানুষের মন যেটা বলে এটাই বলছি। বলার পরে তাহলে সন্ধ্যার সময় মাগরিবি আজানের পরে বলছে চলো সিনেমা দেখে আসি, যাবা? হ্যাঁ, আমার সেই মামি, তারপরে খালা, তারপরে সেই মামা সবাই মিলে গেছে, আমাকেও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে যখন যায় শুনছে যে আমার মামা আবার খোঁজ নিতে গেছে যে এই লোকটা কি ভালো নাকি মন্দ, কোন এলাকায় থাকে এটা জিজ্ঞেস করে উনি খোঁজ নিতে যেয়ে দেখে যে লোকটা খুব একটা ভালো না, আর আগে ওয়াইফ ছিল সে চলে গেছে, আর চাল ছিল কিছুই নাই, ব্যাচেলার জীবনে ব্যাচেলার থাকে। তখন আর কি খোঁজ নিয়ে এখন উনি আর সরে আসতে পারেনি, আমাদেরকে টিকিট কেটে হলে ঢুকাই দিয়ে উনি যখন খোঁজ নিয়ে আসতে গেছে ওনাকে আটকায় রাখছে। আটকায় রেখার পরে তারপরে হচ্ছে আমার মামারে আটকায় রেখে বলছে যে কোন হলে আছে, তখন উল্লাসিং নামে একটা হল আছে খুলনায়, ওখানে ওই হলের কথা বলছে। আমি ওখানে যে ওরা আমাকে ধরে নিয়ে আসছে, আমাকে আমার মামিকে ওই খালারে সবাইরেই ধরে নিয়ে আসছে, ডেকে নিয়ে আসছে আর কি। ডেকে নিয়ে এসে এক পর্যায়ে বিয়েটা জোর করে হয়েছে। আপনার বয়স কত তখন যখন বিয়েটা হলো? তখন আমার বিয়ে বয়স 12 থেকে 13 বছর। তখন ধরে নিয়ে আসছে মানে রিক্সায় করে আমাদেরকে, আমরা শেষ হয়েছে, আমরা বেরোয় যখন রিক্সা ঠিক করেছি আমার মামি বলছে তোর মামা তো আসলো না, তাহলে আমরা চলে যাই। তখন আমরা যখন রিক্সা উঠছি, রিক্সা ওঠার পর ওরা বলছে যে এই রিক্সা এদিক যাবা না, আমি যেভাবে বলি এইভাবে এদিক যাও। জোর করে রিক্সা করে নিয়ে আসছে। আনার পরে এখন যদি আমি যদি বিয়েতে রাজি না হই, ওখানে অন্তত 10 থেকে 20 জন লোক আছে, এটা খারাপ কিছু হবে, যেহেতু জিন্দেগিতে আর বিয়ে হওয়ার মতন পরিস্থিতি থাকবে না। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে, তাহলে বিয়ে যদি হতে হয় তাহলে হোক, সমস্যা নেই। কিন্তু উনি যে ছেলে আমি জানতাম না। তখন আমাকে ওখানে যে কলমা জিজ্ঞেস করতেছে, আমি কিন্তু লেখাপড়া জানি না, জিজ্ঞেস করতেছে কাজী সাহেব যে মেয়েকে। তা আমি বলছি কি যে তা তো আমি জানতেছি না, ছেলেকে মেয়েকে তাও জানি না, কিন্তু আমারও বিয়ে আমি জানি, এটা আমি বলছি। বললি কাজী সাহেবরা ওরা জিজ্ঞেস করছে মেয়েটা কই, তখন যখন দেখাই দিছে কাজী সাহেব বলছে এই বিয়েটা আমি পড়াতে পারবো না, কারণ তো মেয়েটা অনেক ছোট। হ্যাঁ, তখন কাজী সাহেবরে ধমক টমক দিছে, একটা মায়েরও দিছে। দেওয়ার পরে তখন বিয়ে উনি আর কি আমাকে বলছে তুমি সই করতে পারো? তা আমি বলছি যে না আমি সই করতে পারি না, আমি টিপ দিছি। বিয়ে না হলে আমার মামির বাড়ি, আমার বিয়ের 11 দিন পরে বাচ্চা হয়েছে, তাহলে কত সিরিয়াস অবস্থা, একটা সমস্যা হবে, গায়েটায় হাত দিচ্ছে লোকজন, এইভাবে বিয়েটা হয়েছে। তো যখন আর কি বিয়ে হয়ে যাওয়ার পরে যখন এই যে একটা মালা বদল করে না, মালা ফরায়, জরির একটা মালা নিয়ে আসছে, একটা নাকফুল আর একটা শাড়ি দিয়ে বিয়েটা হয়েছে। মাত্র 6,000 টাকা কাবিন করছে। জিজ্ঞেস করছে তোমার কে কে আছে, আমি তো বুঝতেছি না যে কার সাথে বিয়ে হচ্ছে, কি সে লোক কি আদৌ ভালো হবে কি না। আমার বড় বোনকে দেখে দেখে একটা শিক্ষা হয়েছে, তো এই জন্য আমি তো বুঝতেছি না। যখন মালাটা পরাতে গেছে আমি দেখি যে লোকের এই তো বড় এই চাপ দাড়ি আর কালো বেশি মোটা, দেখে আমি বলছি আল্লাহ তো আমার আব্বাসিও বড়।
আকাশ ভেঙে তো মাথায় পড়েছে, আমি অনেক কান্না টান্না করেছি, কিন্তু ওইসব আবেগের কান্নায় তো আর কিছু হবে না। যাই হোক বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে আসার পর বলছে যে আমার নিজস্ব রিক্সা আছে, নিজের দোকান, মুদির দোকান আছে, তারপরে আমার নিজের বাড়ি আছে, এসব বলে টলে বিয়ে করেছে। আসার পর দেখি একদম অনেক খারাপ একটা বস্তি, সে বস্তির ভিতরে 100-র উপরে ঘর, একটা গোলপাতার ঘর, মাটির ঘর, সেখানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বস্তির লোকজন অনেক দেখতে আসতেছে, বিয়ে করে নিয়ে আসছে। তখন এই যে বাচ্চারা দেখতে আসে, পা পড়ায় ধরছে, আমিও তো সময় বাচ্চা মানুষের মতন, আমি এবারে বউ মানুষ একটা বাচ্চারে মার দিছি। আমি কাছে আমার পা পড়ায় ধরলো কি জন্য। সেই সময় ল্যাম্প জ্বালায় সবাই দেখতেছে, দেখে ঠিক আর বুঝতেছে না। সকালবেলা দেখে যে এ তো একদম ছোট একটা মেয়ে। তখন অনেকেই জিজ্ঞেস করেছে, সামনে আর তো জিজ্ঞেস করে না, পিছনে পিছনে জিজ্ঞেস করে যখন না থাকে, যে তোমার কেউ নেই, তোমার এর সাথে বিয়ে দিল কে? তা আমি কেউরে বলি না। তখন বুঝতে পারছে যখন, তখন আর বাসায় রাখতো না, অন্য বাসায় নিয়ে রাখতো। রাইখে তারপরে যে একটা 12-13 বছর মেয়ের কি হয়, সাধারণত ওই অত আগে বিয়ে হলেও অন্তত 15 বছর হওয়ার দরকার, তা না হয়ে বিয়ে হয়েছে। যাই হোক, একটা ছোট মানুষ পালিয়ে পুষে বড় করতে গেলে একটা পাখি পাললেও মানুষ যত্ন করে পালে, তার ভিতরে কোনো যত্ন নেই, এক ধরনের দর্শন। হ্যাঁ, এইভাবে একটা ছেলে আমার কনসেপ্ট করছে, আমার একটা বাচ্চা কনসেপ্ট করছে। বাচ্চাটা কনসেপ্ট করলি আমার এত খাওয়ার কষ্ট, আগে খুব ভালো জানতো। আমি আবার খুব সাইকেল চালাইতাম, 2 টাকা 5 টাকা দিলে 5 টাকা দিলে ঘন্টায় 1 ঘন্টায় চালাইতে দিত সাইকেল। বউ মানুষ, আমি বুঝতাম না, কাপড় চোপড় দিত না, তা কি করব আমি? ওই যে তারে যে গেঞ্জি আছে, এই গেঞ্জি পরতাম, আর ওই যে বিয়ের সময় যে একটা সায়া, একটা ব্লাউজ, তাও আর এক মহিলার গার, ওই ব্লাউজটা আমার শরীরে ফিটিং হয় না, ব্লাউজটা ঢিলা হয়ে যায়। হ্যাঁ, তারপরে ওইটা পরি আর ওই গেঞ্জিটা পরি, এইভাবে। তারপরে আর একজন শাড়ি দিল, এক আত্মীয়। আর আমার ভাসুর আছে, ভাসুরের 11টা ছেলে মেয়ে, ওই সংসারে সব কাজ কাম করা লাগে, থাকা লাগে, খাওয়া লাগে। সে ঘরে কোনো বাজার টাজার করে না, মদ খেয়ে আসে। যেমন মানুষ টাকা দিয়ে যেমন একটা নারীকে যেভাবে ব্যবহার করে, গার্জর এইভাবে যাই হোক, একটা ছেলে হয়েছে। ছেলেটা যখন 21 দিন বয়স, তখন বাচ্চাটাকে আমি নিজে মেরে ফেলছি। কিভাবে মেরে ফেলছি, যে সবাই বলে 21 দিন গেলে ওকে আতুরে গোসল করাতে হয়, আবার বাচ্চা তো বুকে দুধও পায় না, বুকে দুধ। আপনি না জেনে বলতেছেন এটা নাকি জেনে শুনে মেরে ফেলছেন? মানে না জেনে মেরে ফেলছি। এক্স্যাক্টলি তাই বলেন, মানে আপনি যেভাবে বলছেন তাতে মানুষ আটকে উঠবে আর কি। হ্যাঁ, ওকে। তা বুকে দুধ পায় না, ওরে মিশ্রির পানি খাওয়ায়, একটু দুধও কিনে দে না। যে লোকটার এত বয়স হয়েছে, সেই লোকটার একটা ফিরে বাচ্চা হয়েছে, আগের বউ চলে গেছে, সে তো বাচ্চাকে অনেক আদর করার কথা, সেটা কিছুই না। বাচ্চাকে মিষ্টির পানি খাওয়ানো, বুকে দুধ নেই, বাচ্চা দুধ খেতে পারে না। তারপরে বলে যে 21 দিন গেলে গোসল করাতে হয়। তা আমি ওই বড় মাছের গামলা আছে, মাছের গামলায় করে আমি 1 গামলা পানি দিয়ে ওর ভিতরে গোসল করাইছি। আর ওই যে হাতের থেকে পড়ে যখন পানি গিলতেছে, আর আমি মনে করতেছি ওর পেটে মনে খিদে আছে, আরো পানি খাওয়াইছি। খাওয়ানোর পরে এখন তো একদম মরে যাওয়ার মতন হয়ে গেছে, আধা ঘন্টার বেশি ধরে গোসল করাইছি। আর সারা এই 21 দিন ধরে শুধু তেল পানি মাখানো হয়। তেল কাস্টারটা এখন যেমন বুঝি, ওই সময় তো বুঝতাম না। তেলের একটা ময়লা হয়েছে, ওই ময়লা ডলে উঠাইতেছি সাবান দিয়ে। পরে লোকজন এসে দেখতেছে, কয় কি করে রে এতক্ষণ ওই জায়গা। তখন দেখে আমি আমার বাচ্চারে গোসল করছি। আর সেই সময় তো বাচ্চারে ধরে আর একজন আসে, বাচ্চার পা ধরে এরকম ঝাঁকাইতেছে, আর নাকেতে মুখেতে পানি পড়ছে। পড়ার পরে তখন ওই শিশু হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে শিশু হাসপাতালের ডাক্তার, বড় ডাক্তার ছিল খায়রুল আলম, ওনাকে দেখাইছে। উনি বলছে এই বাচ্চার মা কই। যখন আমাকে দেখাইছে এই যে বাচ্চার মা, তখন ডাক্তার তো খুব চিল্লাচিল্লি করছে যে আমি কেস লিখবো, এটুকু তো বাচ্চা, কি বাচ্চা যত্ন করতে পারে, তোমাদের ফ্যামিলিতে আর কেউ নাই। এই কথা বলার পরে তারপরে উনি ভর্তি লিখছে, যে বাচ্চাটাকে ভর্তি করে এক্ষুনি স্যালাইন দাও, অক্সিজেন দাও, দিয়ে আর ওই যে শরীর গরম টরম করার জন্য কি ইঞ্জেকশন আছে এগুলো দিতে বলছে। এগুলো কিছুই দেয়নি ডাক্তার। এগুলো লিখে দিয়ে উনি নামাজে চলে গেছে, এশার নামাজে। তখন এরা বাচ্চা নিয়ে চলে আসছে আমার সহকারে। চলে আসার পরে বাচ্চারা আজান দেওয়ার সময় হয়েছে, এক ফজরে আজানের সময়, আর মারা গেছে ফিরে ফজরে আজানের সময়। গেল, আমার কপাল খারাপ হয়ে গেল। এর ভিতরে আমার আব্বা কেউ কোনো খোঁজই জানে না যে আমার কোথায় বসে বিয়ে হয়েছে, কোথায় বিয়ে হয়েছে, কার কাছে বিয়ে হয়েছে, কেমন আছি, কোথায় আছি, কেউ জানে না। মা মরে গেলে বাপ তো তাও হয়ে যায়, সে তখন খোঁজেও না। আমার ওই খালা খুব খোঁজাখুঁজি করে, কোথায় বিয়ে হলো, কোথায় থাকে, আমিও চিনে যাইতে পারি না। এইভাবে বেশ কিছুদিন গেল। তারপরে আবার এখন যে আমার বড় ছেলেটা মাস্টার্স কমপ্লিট করছে,
এই ছেলেটা কনসেপ্ট করছে। কনসেপ্ট করার পরে যখন জানতে পারছে তখন বলেছে এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলাও। এই যে যার যদি কেস টেস হয়ে যায়, সব মানুষ বলছে যে অন্তত 5 বছর পরে ছাড়া এই মেয়ের বাচ্চা নেওয়া যাবে না, তাহলে সমস্যা হবে। তখন আমার এই ছেলেটা যখন কনসেপ্ট করছে, টের পাইছে, বাচ্চাটা নষ্ট করার জন্য আমাকে টাকা দিছে, 500 টাকা দিছে। টাকা দিলে আমি তো বুঝতাম না, ওই টাকা এই আজকে 10 টাকা, কালকে 5 টাকা, এইভাবে ভাঙে ভাঙে আমি খেয়ে ফেলছি। খেয়ে ফেলার পরে যখন বাচ্চাটা 6 মাস হয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে, যাই হোক বোঝা যায় যে প্রেগনেন্ট, তখন বুঝতে পারছে যে তুমি বাচ্চা নষ্ট করো নি। আমি কইছি না, টাকা কই? আমি কইতে খেয়ে ফেলছি। তখন তো মার শুরু হয়েছে, এমন মার দিল আমারে, মার দিয়ে চলে গেছে। চলে গেলে আর আসে না। ওই যে বন্ধু বান্ধব আছে ওখানে থেকে বেড়ায়, আর আমি বস্তির মানুষ যারা বাসায় টাসায় কাজ করে তাদের কাছে তারা একটু খেতে দেয়। এইভাবে প্রায় 9 মাস রয়েছি। 9 মাস থাকার পরে ওই যেখানে যে মানে যে কাট করে, ইঞ্জেকশন দেয়, চেক আপ করে, ওইখানে যে আমি বলতেও পারি না যে কোথায় কি করে। তাই ওখানে যে আমি ডাক্তার, যে বড় ডাক্তার, ওই রুমের সামনে বসে, মহিলা ডাক্তার, উনি চলে যাওয়ার সময় আমিও চলে আসি। তো উনি 3-4 দিন দেখছে। দেখার পরে একদিন জিজ্ঞেস করছে, তুমি কে মা, তুমি এখানে কেন আসছো? তোমাকে তো 2-3 দিন দেখি। তখন আমি বলছি, আন্টি আমি তো এই বাচ্চা হবে আমার, আমি একটু চেক আপ করার জন্য আসছি। তখন ওই মহিলারা বললো যে একে ভিতরে নিয়ে আসো। তো নিয়ে সব জিজ্ঞেস করলো। বলার পরে উনি আমার আল্ট্রাসাউন্ড করার জন্য টাকা দিল। তারপরে ওনার বাসায় পর্যন্ত নিয়ে যে দুধ, ডিম, অনেক কিছু খাবার দাবার 1 ব্যাগ ভর্তি করে দিয়ে বললো যে তুমি যখন তোমার এখানে ডেট আছে কাউরে দেখাবা যে এই ডেটে তোমার চেক আপ করতে হবে, তোমার তো বেশি টাইম নাই, তুমি প্রতি সপ্তাহে একবার আসো, বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে পেটের ভিতরে, তোমার সিজার করা লাগবে, তুমি এসে এখানে বলবা যে আমি তোমার নাম বলবা, আমি তোমাকে সব রুগী দেখে তোমাকে আগে দেখবো। এইভাবে আমি ওখানে থাকার পরে তখন আর কি উনি বাসায় আসলাম। বাসায় আসার পরে আমি প্রতি সপ্তাহে হেঁটে হেঁটে যাই। যাওয়ার পরে ওই ম্যাডাম আমাকে ফিরি দেখে, ফিরি দেখে দেয়, ফিরি দেখার জায়গায়। তারপরে ও সবার আগে আমাকে দেখে দেয়। দেখে দেওয়ার পরে যখন আমার বাচ্চাটা হবে, যেদিন বাচ্চাটা হবে ডেট দিছে, সেই ডেটের সময় আমি অসুস্থ হয়ে পড়ছি ঘরে বসে। কিন্তু ওরা যে বলছে সিজার করা লাগবে, তা আমার বড় যা আছে, আমার ননদরা আছে, এরা বলছে যে আমাদের এতগুলো বাচ্চা বাসায় বসে হয়েছে, কেন হাসপাতালে যাওয়া লাগবে? আধুনিক যুগ তো, স্বামীর টাকা দিয়েছে মনে হয়, শোনে খবর টবর শুনে, এই জন্য আল্লাদের পড়েছে, আটখান হয়ে যায়। কিন্তু আমি কিন্তু সত্যি অসুস্থ। আমি চোখে মানুষ যে আমার কাছে যারা যাইতেছে, আমি তাদেরকে দেখতেছি না। তখন আমি বললাম, আপনি কে? যে সবসময় আমার কাছে এসে বসে, তাকে জিজ্ঞেস করতেছে আপনি কে? তখন বলছে কি অবস্থা, এ তো চোখে দেখতেছে না, অবস্থা খারাপ। সদর হাসপাতালে ম্যাটার্নিতে নিয়ে গেছে, যেখানে গেছি প্রথম, ওরা ওখান থেকে সদর হাসপাতালে পাঠাইছে। সদর হাসপাতালে পাঠালে সদর হাসপাতালের সাথে সাথে আমার সিজার করতে নিয়ে গেছে। রক্ত লাগবে, যা লাগবে সব ওই ম্যাডাম, ওখানে ওনার যে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, সেই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে রক্ত দিয়ে আইসে, যত ওষুধ পানি লাগবে সব দিয়েছে। দেওয়ার পরে বাচ্চা যখন সিজার হয়ে গেছে, তখন আমার হাজব্যান্ড গেছে, আমার এক নন্দায় আছে সে গেছে, আর এই আমার ভাসুর গেছে। কোনো মহিলা মানুষ যায়নি। বাচ্চাটাকে যে কেউ কোলে করবে এরকম কোনো লোক নেই। অথচ তো অনেক ব্লিডিং হয়ে আমার আরও রক্ত লাগবে, রক্তও দিতে পারতেছে না। তখন যে অন্য মানে সরকারি হাসপাতাল তো, অন্য বেডের রুগী দেখতে যারা গেছে, তারা ওখানে ছেলেরা গেছে আপনাদের মতন, এরা যে বলছে এই রুগীটার অবস্থা খারাপ, দৌড়োদৌড়ি লাগাইছে, রক্ত লাগবে। তখন ওই যারা রক্ত দান করে ওরা আমার রক্ত দিয়ে বাঁচাইছে। বাঁচানোর পরে তখন আমাকে ওখান থেকে 7 দিন পরে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পরে আমার ঠিক মতন পেট ভরে খাইতে দে না। তারপরে সে বাসায় থাকে না। তখন ওই যে সুন্দরবন আছে না খুলনা, ওখান থেকে মাছ কিনে, অনেক মাছ পাইকারি কিনে এনে বাজারে সাপ্লাই দিত। তখন তার টাকা ছিল, কিন্তু সে আমার প্রতি তার কোনো মানে খেয়ালই নেই, বউ বাচ্চার প্রতি। যাই হোক ওইভাবে রয়েছি। আসে আমার ছোট ফুফু এসে আমার কাছে রয়েছে, খোঁজ পাইছে। ওই যে ওখানে যেখানে বস্তিতে থাকতাম, ওখানের মহিলারা ম্যাচ কোম্পানিতে চাকরি করতো, ওরা আর কি বলছে, আমার খালা জিজ্ঞেস করে যে এরকম আমার এক ভাগ্নির বিয়ে হয়েছে, শুনেছি মৌলভীপাড়া নাম। তা তারা আর কি বলছে যে এতটুক এরকম মুখে তিলে আছে, হ্যাঁ, এরকম শয়তানি করে সারাক্ষণ। আমি আবার খেলাধুলা করতাম খুব বেশি। তা বলে হ্যাঁ, একটু উশৃঙ্খল আছে, খুব খেলাধুলা করে, লাফালাফি, বল খেলা, সব কিছু করে। তখন বলছে হ্যাঁ, তারা এসে বাসা চিনিয়ে দেওয়ার পরে, এই যে আমার আব্বারা আসা যাওয়ার পরে আমারে দেখে। তারপরে ওই ছোটবেলায় আমার মা যখন ক্যান্সার হয়েছে,
আমার ভাইটা পেটে থাকতে বড় বোনের বিয়ে হয়ে গেছে, তো তা আমার মার আবারই বাচ্চা পেটে, তা ওই বড় বোন ওই যে ওই সুখী বড়ি খায়, আমার মা পেটে ব্যথা করলে ওর একটা বড়ি খায়, মাথায় ব্যথা করলে ওর একটা বড়ি খায়, খেয়ে খেয়ে আমার মার নাড়িতে ক্যান্সার হয়ে গেছে। তা ওই সময় আমার মা অনেক অসুস্থ, তা আমার আব্বা, আমার মনে আছে আমি আর আমার একটা ভাই হাত ধরে নিয়ে শীতের দিন অনেক ভোরে অনেক দূরে দূরে যে সাহায্য চাইতে যেত, তা মানুষ দিত না, জোয়ান মানুষ কিসের সাহায্য দেবো, তা বুঝতাম না। তো তা আমি ওই বড় বোনের বিয়ে হয়েছে, শুধু যৌতুক চাইতো, এটা ওটা চাইতো, তাই গাছ বেচে টাকা দিছে। এটা দেখছি, দেখার পরে আমি বলেছি কি আব্বা, আমি যদি বড় হই তাহলে আমি এই জায়গার ভাগ পাবো, আমি গাছ পাবো না, গাছ বেচে আমার বিয়ে দেবা না? কয় হয় দেবো। তো তখন আমি বলছি যে আব্বা আমি কিছুই নেব না, আমার এই জায়গা বেচে মারে ডাক্তার দেখাও। তা সেই মা তো বাঁচা নেই, মরে গেছে, কিন্তু সেই গাছগুলো রয়ে গেছে। আমার আব্বা যখন আমার ছেলেটা হয়েছে, আগে একটা ছেলে মারা গেছে যখন জানছে, তো সেই গাছ বেচে আমার আব্বা টাকা দিয়ে গেছে সেই সস্তার সময়। সেই সময় 97 সালের কথা বলতেছি আমি। 97 সালে ফেব্রুয়ারি মাসে আমার ছেলে হয়েছে। তা আমার আব্বা জানুয়ারি মাসে আসে, অনেক শীত সেই সময়, আসে টাকা দিয়ে গেছে আমার ছেলের জন্য। সেই সময় সস্তার দিন, তাও 3,500 টাকা দিছে, যে বাচ্চারে এরকম রাখো না, কাপড় চোপড় কিনে একটু লেপ বানায় ওর তে রাখো। তা সেই টাকা দিয়ে সে তার বোনের বাড়ি চলে গেছে বেড়াতে, আমার ছেলেরা আর লেপ কিনে দেয়নি। যাই হোক, এইভাবে সেইভাবে দিন গেছে। আর একটা বাচ্চা কনসেপ্ট করছে, হ্যাঁ, যেহেতু সিজার করে ছাড়া বাচ্চা হবে না, ফিরে বাচ্চা, তা আর একটা বাচ্চা কনসেপ্ট করছে। এই বাচ্চা যখন 4 বছর বয়স, তখন ছোট ছেলেটা কনসেপ্ট করেছে। তো এই বড় ছেলেটা ঈদের সময়ও ঘরে বাজার করে না, ওই কাকার বাসার থেকে খেতে দেয়, একটু দেয় ও একটু দেয়, ছোট মানুষ তো, ঈদের দিন একটা নতুন কাপড়ও পরাতে পারি না, এইভাবে রয়েছি। ছোট ছেলেটা যখন হয়ে গেছে ওইভাবেই রয়েছি, এত কষ্ট করছি যে আমার ছেলে, এই যে শীতের দিন খেতা গরম হয় না, তো মাটির ঘর, খাট না, নিচে শুই। তো এই মালসা বুঝেন, মানে যে আপনারা এই যে এই হালিম খায় যেগুলা টালি, ওই টালির ভিতরে আগুন নিয়ে এরকম উঁচু করে খেতার ভিতরে দিয়ে খেতা গরম করে বাচ্চাকে শোয়াইতাম। আবার এই শীতে গরমের সময় বালতিতে পানি নিয়ে ভাত ডাকা জালি দিয়ে ওই জালি পানির ভিতরে ভিজায় ভিজে আমার বাচ্চাকে আমি বাতাস করছি। এইভাবে তারপরে ছেলেদেরকে স্কুলে দিলাম, বড় ছেলের স্কুলে দিলাম। স্কুলে জোসেম স্কুলে 50 টাকা করে ফর্ম বিক্রি করে, তখন ওই বাসায় বসে বসে বাড়ির ভিতরে বেচালা। স্বামী তখন কি করতো? সে ওই একই কাজ করে, সে টাকা ইনকাম করে, মদ খায়। আর তার মা মৃত্যুর সময় বলে গেছে যে তোমার বোনদেরকে ফালাও না, বোনদেরকে দেখো। তার জন্য আমি খুশি যে মার কথা রাখছে, প্রত্যেকটা ছেলে তার মার কথা রাখুক। তা মাকে, বোনকেও দেখুক, আমাকেও দেখুক, আমার বাচ্চাদেরকেও দেখুক, তা না। কিন্তু চাল কটা ঠিক মতন কিনে দেয়, মানে সংসারে যদি 1 কেজি চাল লাগে আধা কেজি দেয়, মানে 2 দিন হিসাব করে করে 1 কেজি চাল দেয়, এইভাবে দেয়। আর 5 টাকার ডাল, একভাবে 7 মাস ডাল খাইছি। আর বাচ্চা তো খাওয়া শিখছে, বলে কি যে মাছ করতে পারে না, আপ দিবা না, আপ কাকা বাড়িতে আপনি আসো, তা করতে দেব, দিতে পারতাম না। মানুষ যদি আদর করে, ওই বাচ্চারা বাড়ি, বড় লোক বাড়ি ছোটবেলায় রয়েছি, তো দেখছি বাচ্চা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, এগুলো বুঝে গেছি, এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর ওই বিহারি একটা লোক আছে, ওনাদের বাসা থেকে কিছু পুরনো কাপড় দিত আমার বাচ্চাকে, পুরন বলা যায় না, 1বার 2বার পরায় অনেক বছর পরে বাচ্চা হয়েছে, তো 1 মাস 2 মাস পরে আর পরাইতো না, ওই কাপড়গুলো আমার বাচ্চাদেরকে দিয়ে দিত। তাই আমি ওই গাছের ছাল আছে না, এই ছাল রান্না করতাম, তখন ভালো ছাই হতো, সাদা ছাই, ওই ছাইটা রাত্রিবেলা পানির ভিতরে ভিজায় রাখতাম, ভিজায় রেখে সকালবেলা সাবান নেই কি করব, ওই পানি উপর থেকে চাইকে ওর ভিতরে আমার বাচ্চার কাপড় চোপড় কাচতাম। সাবান কিনে দিত না, আমার এত চুল ছিল আমার মাথায়, সে চুল জড়া ধরে যেত, কি করব বুঝতাম না, যেখান থেকে জট হতো ওইখান থেকে কেটে কেটে ফেলতাম, তেল নেই, আঁচড়াতেও পারতাম না, অত চুল একা একা পারা যেত না। এইভাবে রয়েছি। তারপরে যাই হোক, আমার ছেলের আমি জোসেম স্কুলের একটা কিনলাম, ওই যে ফর্ম কিনলাম 50 টাকা দিয়ে। 2 টাকা লাবারি টান সমিতি করে গ্রাম বাড়ির মানুষ, ওই 2 টাকা টান সমিতি করতাম। ওই 2 টাকা দিতাম কি করে, যে কলে পানি আনতে যেতাম ওই সামনে বেসালার মেয়েরা থাকতো,
তো ওই বেচালান মেয়েরা তো বড় লোকের মেয়ে, তো ওরা তো রাস্তায় এসে পানি নিবে না, তাই বলতো কি আপা আমাদেরকে এক এক কলস পানি দিন। ওই এক কলস করে পানি দিতাম, 15 জন থাকতো, তা 15 জনকে 5 কলস পানি দিতাম, প্রত্যেক রুমে এক এক কলস পানি দিলে ওরা আমার কিছু টাকা দিত, 40 টাকা 20 টাকা যার যেমন ইচ্ছা দিত, সামনেই তো। তারপর ভাত দিত খাইতে, তো ওই টাকা দিয়ে আমি 2 টাকার সমিতি করে করে একবার 1200 টাকা পাইছি। পাওয়ার পরে আমি বুঝলাম যে আমার বাচ্চাটারে তো এখন 4 বছর বয়স হয়ে 5 বছরে পড়ে গেছে, ছোটটারও 1 বছর হয়ে গেছে, তো স্কুলে দেওয়া খুবই প্রয়োজন। তখন আমি ওই 50 টাকা দিয়ে একটা ফর্ম কিনে ওই বেচালার মেয়েদেরকে বললাম কি আমার ছেলেরে আমি জোসেম স্কুলে পড়াবো। তা ওরা হাসতেছে, বলছে আপা জোসেম স্কুল তো অনেক বড় স্কুল, ওই স্কুলে পড়াতে পারবেন না। আমাকে দেখি চেষ্টা করে যদি হয়। তখন আমার ছেলেরে আমি ফর্ম কিনলাম। তখন ওই প্রিয়াঙ্কা নামের একটা মেয়ে, ওই মেয়েটা ওই বললো কি ঠিক আছে তাহলে বাচ্চাটারে আমার কাছে বিকালবেলা দিয়ে যান। বিকালে বিকালে দিয়ে আসতাম, দিলে ও আর কি নিজের থেকে খাতা, পেন্সিল, রাবার, তারপরে প্রথম সিলেট, এইগুলো দিয়ে ও বেশ 15 দিনের বেশি একভাবে ওরে পড়ালে আমার বাচ্চা কেন যেন মাথায় ধরে গেছে, পারিয়ে গেছে। জোসেম স্কুলে নিয়ে গেছি, ফর্মে ওরা সাথে গেছে, ফর্ম ফিল আপ করতে সবকিছু ওরা করে দিছে। দেওয়ার পরে আমার বড় ছেলেকে যখন নিয়ে গেছে অ্যাডমিশন টেস্ট দিতে ওখানে বাচ্চাদেরকে ভর্তি হলে, সেই সময় ওই মেলা বাচ্চারা 250, 300, 2500, 3000, 2500 বাচ্চা আর কি করে ওখানে। 270 জন নেয়, 250 জন একদম মেধা তালিকায়, আর বাকিগুলো হচ্ছে আপনার ওই যে ওয়েটিংয়ে রাখে, এইভাবে নেয় লটারি সিস্টেম করে। তা আমার ছেলেটা আল্লাহর রহমতে প্রথম হয়ে গেছে। যখন ঢুকছে আমি কইছি পারবা আব্বা, কইছে যাও, 1-2 তো ভুল হবে মা। তারপরেও দেখি যে সকালবেলা ভোরবেলা রিজাল্ট দিছে রাত 12টার সময়। সময় তো বউ মানুষ যাওয়া সম্ভব না, এমনি তো কত দোষ। সকালবেলা প্রিয়াঙ্কা আমি কইছি কি বুন্ডি একটু যাওয়ার সময় খুলনা, আমাদের ওখানে ছোট ভাই বোনকে ভাইরি বলে, বুন্ডি বলে। তাই আমি বলছি বুন্ডি একটু যাওয়ার সময় দিয়ে যাস তো, হয়েছে নাই। তো ও যায় আর কি, দেখে যে আরমান প্রথমই হয়েছে আমার ছেলেটা। আচ্ছা, ভেরি গুড। প্রথম হয়ে গেলে তখন ও আর ও যে ব্যাস করতে যায়, ব্যাসে আর যায়নি, দৌড়ে বাসায় এসে। সেই সময় বাসায় এসে গেছে আপা আপনার ছেলে তো হয়ে গেছে, এখন কি করবে না, এখন ড্রেস কিনা লাগবে, ভর্তি করা লাগবে, 1200 টাকা লাগবে আপনার ড্রেস কিনতে, ভর্তি করতে হবে, তারপরে বই ব্যাগ এই সব তো দিতে হবে। এখন তো আমি বুঝতেছি না কি করব। তখন আমাদের বাড়িওয়ালা, আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িওয়ালা রে বললো যে আপনার বাড়ির ভাড়াটে এই নাম, ওর বাপের নাম বললো যে তার ছেলে তো আমাদের স্কুলে প্রথম মেধা তালিকা হয়ে গেছে। তো বাড়িওয়ালা বিকেলবেলা এসে পলায় আর কি, উনি এক বয়স্ক মানুষ, ওনার বয়স সেই সময় অন্তত 70-80 বছর হয়ে গেছে। উনি এসে বললো যে যখন হয়ে গেছে তুমি কাউরে বললে না, উনি সাথে করে নিয়ে গাড়িতে করে নিল না, রিক্সায় করে নিয়ে আমার ছেলেরে ওই কিনে দিল। মানে ওখানে তো অনেক গরিব মানুষ, কারে থুয়ে কারে দেবে, সবাই তো চায় ছোট স্কুলে পড়ুক আর বড় স্কুলে পড়ুক। ফলায় উনি ড্রেস দিল, বই খাতা সব কিছু কিনে দিল। আর ওই স্কুলে যে উনি ওই স্কুলের সভাপতি, উনি যে ওই কি যেন করতে হয় অর্ধেক বেতন করার জন্য, ওইটা করে দিল যে 250 টাকা বেতন তো অর্ধেক বেতন যেন নেয়। এইভাবে আমার ছেলে ওখান থেকে আল্লাহর রহমতে এসএসসি পরীক্ষা দিয়ে বেরোইছে, ছোটটাও ওখান থেকে এইভাবেই বেরোইছে। কিন্তু এর ভিতরে যখন আমার ছেলে 4 থেকে 5 উঠছে তখন শুরু হয়েছে, আমি তো ওই যে ওকে ভর্তি করে দিয়ে সমস্ত ব্যাচেলার ছেলে আর মেয়ে নেই, বাসায় কাজ করি। চিটাগাংয়ের থেকে এক মহিলা আসছে, খুলনায় পোস্টিং হয়ে ওনার বাসায় কাজ করে। উনি খুবই ভদ্র মহিলা, উনি ডায়াবেটিসের পেশেন্ট, ওনার 2টে ছেলে 1টা মেয়ে, ছেলে বাচ্চা 2টে ছোট, মেয়েটা বড়। কিন্তু ওনার হাজবেন্ড ওই যখনই সুযোগ পায় তখনই বলে কি যে তোমার কি কি লাগবে তুমি একটা লিস্ট করে আমাকে দিবা। যখনই সুযোগ পায় এটা বললে আমি মনে মনে চিন্তা করলাম কি যে আমার মা বলতো স্বামী ছাড়া অন্য পুরুষ তো জাহান্নাম ছাড়া আর কিছু না। তো উনি আমাকে ফলায় বলবে কেন, দিতে হলে সামনেই দেবে। তখন আমি ওই আপারে বললাম যে আপা আমার যদি কোনো কিছু দরকার হয় আপনি আমারে বললেন, আপনার কাছে আমি চাবো, আমি দুলোবাইয়ের কাছে কি চাবো, দুলোবাই তো আমার এটা বলে। তো উনি বুঝে গেছে যে কি বলতে চায়। তখন বলেছে যে তো ঈদের সময় আমার একটা নতুন কাপড়ও দিল না আমাকে, উনি 2000 টাকা দিল বেতন দিয়ে, আর 200 টাকা বেশি দিয়ে বললো যে কালকে থেকে তুমি আর কাজে এসো না। যাই হোক আমি ওখান থেকে আর ওনার বাসায় কাজে গেলাম না। এইভাবে অনেক বাসায় কাজ করে 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 আমার ছেলের আমি 8 উঠাইছি। 8 উঠানোর পরে তখন অনেক খরচ বাড়িয়ে গেছে, কোচিংয়ে দেওয়া লাগে, তারপরে বাসায় টিচার দেওয়া লাগে, এগুলো পারবো কি করে। আবার ছোট বাচ্চাটাকেও ভর্তি করে ফেলেছি ওই একই স্কুলে। ভর্তি করার পরে
আমি যখন আমার ছোট ছেলেটা ভর্তি করার পরে ও তো স্কুলে পড়ে, ও ভালো রেজাল্ট করছে প্রথম পরীক্ষায়, ছোট মানুষ তো। তারপরও এইভাবে থাকতে থাকতে আমি খুলনায় বাসায় কাজ করে যেভাবে আল্লাহর রহমতে আমি চলতেছে, না খেয়ে থাকি না। পরে ছেলে নামে মিথ্যে বললে আল্লাহ আমার তো ছেলে দিছে, আমার তো মেয়ে নেই, আমার ফুতির বউ এসে বলবে আমার ছেলে নামে মিথ্যা কথা। ডাল দিক শাক দিক একবেলা দিক দেয়, কিন্তু আর কোনো কিছু না, আর ওই স্কুলে যেতে দেবে না, এটাই তার অভিযোগ। যে স্কুলে যে কি ব্যারিস্টার হবে, বিলাত পাঠাবা। আর আমি চিন্তা করি যে স্কুলে না গেলে যে সমাজে এই যে আমি লেখাপড়া জানি না, আল্লাহর রহমতে পরিবর্তন হবে না। হ্যাঁ, তো জীবন ভাগ্য পরিবর্তন হবে না তো। আর অশিক্ষিত মানুষ হচ্ছে সমাজের একটা বুঝা। তা আমি কেন আমার ছেলে পড়বে না? যখন স্কুলে যায় আমার ভাসুরির বাড়ির ছেলেরা ডেকে বলে যে বড় ভাসুরির ছেলে ডেকে বলে, না এদিক আসো, তোমার মা তোমাদেরকে বিলাত পাঠাবে, না তোমরা ব্যারিস্টার হবা, মাছ বেচে খালি আমরা মাছ বেচে খেয়ে বড় হয়েছি, এই সমস্ত বলতো। আর বলতো যে এসএসসি বলতো না, কত মেট্রিক পরীক্ষা দিতে পারলি হাতের তালে পশম জ্বালাবে। কি হতো তারপরে? যাই হোক, এইভাবে রয়েছি। থাকার পরে আমি তো জীবনেও কোনোদিন ঢাকায় আসতে চাই নাই। আমারে ঢাকায় ওর আব্বুই পাঠাইছে, কাজে পাঠাইছে ঢাকায়। আমার ছোট ছেলেটা ডায়রিয়া হয়েছে, হাসপাতাল থেকে আজকে বাড়ি নিছি সকালবেলা আমাকে ঢাকায় পাঠালে আমি যখন ওই যে কলতা বাজারে লবণের পেটটার ওখানে যে ঢাকা মেডিকেলে যেসব মেয়েরা ইন্টার্নি করে যে ডাক্তার হওয়ার জন্য, আমি ওখানে কাজ করতে ওখানে পাঠাইছে 1 সপ্তাহের জন্য। ওখানে আমি 3 মাস রয়েছি। 3 মাস থাকার পরে সে যে পুরুষ মানুষ, সে তো বলবে যে আমার ওয়াইফ তো অতদিন দেখা যাবে না, সে কিছুই বলেনি, সে আরো খুশি। যাই হোক, আমি ওখানে 3 মাস থাকার পর আমি চিন্তা করলাম যে সে যদি কাজ করে আমার বাচ্চা মানুষ করতে হয়, তাহলে আমি খুলনায় ওই সারাদিন কাজ করে আমি 400 টাকা ইনকাম করব না, আমি ঢাকায় কাজ করব। তারপরে আমি যে ওখানে আমি তো লেখাপড়া জানি না, ওই যে ব্যাচেলার যে মেয়েরা থাকে ওরা পড়াশুনো করে, আমি ওখানে ওই যে ওরা পেপার রাখে, ওই পেপারই করে। আবার আমার বাচ্চাদেরকে যখন টিচার পড়াতো বাসায় এসে, তখন আমি ওইখান থেকে আকার রস্যিকার শিখছি, ক খ শিখছি। শিখে আমি ওই মাথায় রেখে একটু করে লেখা ফলে একটু লেখি, আবার ভালো হয় না আবার মুছি, এইভাবে বই দেখে আমি আর কি যাই হোক শিখছি। শেখার পরে আমি পত্রিকা, ওই যে ব্যাচেলার মেয়েরা খুলনা চলে গেছি 3 মাস পরে, ব্যাচেলার মেয়েরা ওই যে পত্রিকা রাখে চাকরির পেপার যে ওখানে করে, তখন আমি দেখছি এমপি বাড়ি ওনার শাশুড়িকে দেখাশোনার করার জন্য একটা লোক চাই, ভালো সৎ লোক চাই, একটা মোবাইল নাম্বার দিয়ে দিছে। তখন তো আমার মোবাইল নেই। তারপরে আমি ওখানে ওই নাম্বারে যোগাযোগ করছি। তারপরে আমি ওখানে যোগাযোগ করার পরে আমি ঢাকায় আসছি। ঢাকায় আসার পর ওনার ওখানে আমি কাজ করছি 3 বছর। 3 বছর কাজ করার পরে তখন ওই স্যারের শাশুড়ি বলল যে উনি তো এখানে হাত দিলে হাত ঢুকে যেত, মানে ঘরের ভিতরে লোকও যেত না, গন্ধ হয়ে যেত, বাসায় বিছানে পিসাব পায়খানা এগুলো করতো কাজের লোক। সবাই তো হালাল রুজি করতে বুঝে না। তা আমি ওনারে ওই উঠায়, আমি এবার এই যে খুলনায় যখন রয়েছি হাসপাতালেও কাজ করছি। হাসপাতাল মানে কি একটা ক্লিনিকে, ওটিতে অপারেশন হলে ওই গামলা বাটি বুটি ধোয়া, আবার স্যারে দেখতাম যে কিভাবে ড্রেসিং করতো, কিভাবে কি করতো, এইগুলো দেখে আমি ড্রেসিং করা এইগুলো শিখছি। তারপরে এই একটা দুটা মানে স্বাভাবিক যদি কেটে যায় সেলাই টেলাই করা, এগুলো আমি শিখে ফেলেছি। ওইগুলো দেখে আমি খালা মারে আসি, ঠিক ওইভাবে ওই ওষুধ ওনার মেয়েদেরকে বললে ওরা ওইসব আইনে দেওয়ার পরে আমি ওনাকে ড্রেসিং টেসিং করে তারপরে ভালোই যত্ন করে ওই ঘাট আর কি মোটামুটি সারিয়ে গেছে। সারিয়ে যাওয়ার পরে উনি যখন সুস্থ হয়েছে কথা বলতো না, মানে খেতে দিত না, স্যুপ টুপ এইসব ধারণা খেতে দিত যে পায়খানা করবে, কিন্তু উনাকে আমি ফলায় ভাত খাওয়ানোর পরে ওনার আর কি ব্যথাটাও সারিয়ে গেছে। আর ওরকম ডাক্তার এসে দেখে বলছে আগের চেয়ে অনেক সুস্থ আছে। যাই হোক, উনি সুস্থ হলে ওনার মেয়ে উনি বললে তুমি কি চাও? আমি বলছি ম্যাডাম আমার তো কিছুই নেই, আমার যদি খালাম্মা তো ভালো হয়ে গেছে, বলছে যে আমার মা ভালো হয়ে গেলি তোরে আমি খুশি করবো, তা আমার যদি একটু জায়গা কিনে দিতেন, 1 কাঠা জায়গা, তা আমার আর কিছু জীবনে চাওয়ার নেই। আমার তো বাপের বাড়িও কিছু নেই আর শ্বশুর বাড়ি তো নেই। তখন ওনারা আমাকে খুলনায় জায়গা কিনে দিছে। আচ্ছা, জাকাতের টাকা দিয়ে 2 কাঠা মানে 3 কাঠা সে অল্প একটু কম জায়গা কিনে দিল। জায়গা কিনে দিলে টাকা পাঠায় দিছে ব্যাংকে, অন্য একজনের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় দিল। আমার হাজবেন্ড করছে কি, ওই জায়গা সব ওর নামে লিখছে।
মানে ওই যে আগে আগে যা উকিলের বাড়ি যে লিখতে হয় না, এইগুলো লেখার পরে আমার ছেলের আমি বলছি তুই একটু যাইস তো, ও যে দেখে যে ওইটা ওর কি ওর আব্বুর নামে লিখছে। তখন বলেছে মা আব্বা তো সব জায়গা তার নামে করেছে, তোমার নামে তো কিছুই না। আমি তখন বললাম ম্যাডাম এই ব্যাপার, কয় টাকা কি উঠাই দিছিস? আমাকে হয় টাকা তো আমার ছেলের দিয়ে উঠাই দিছি। আমাকে এক্ষণ স্যার ম্যাডাম বলছে এক্ষুনি বাড়ি যাবি। সেই রাত্রিবেলা স্যার আমি বাড়ি গেছি, বাড়ি যাওয়ার সময় আমি এত কষ্ট করেছি যে সারাদিন তো খাইনি, এই কাজ ওই কাজ ওই কাজ। তারপরে আমি ফেরির ভিতরে 3 বার টাকা বার করছি 10 টাকা করে, যে আমি একটা কিছু মুড়ি ঝালমুড়ি কিনে খাবার। বললাম যে না এই 10 টাকা থাকলে 2টে কলম কিনলে 2 বার অন্তত 1 সপ্তাহ হয়ে যাবে। এইভাবে কষ্ট করে আমি বাড়ি চলে গেছি। যাওয়ার পরে বললো কি যে এই জায়গাটা এখন যদি তোর নামে হঠাৎ করে হয়, মানুষ কবে যে সুন্দরী বউ ঢাকায় পাঠাইয়ে এখন টাকা ইনকাম করে জায়গা কিনছে, তাহলে আমার নামে অর্ধেক করি, তোর নামে অর্ধেক থাক, পরে আমি তোরে লিখে দেবো। তা আমি ভাবলাম কি যে যদি লিখে আমার নাও দেয়, আমি ঢাকায় কাজ করি আর খুলনায় করি, তার নামের পরে তো আসি, তা আমি সে নিক অর্ধেক যদি নেই, আমি যদি মরে যাই, বাচ্চারা যদি বড় হয়ে না দেখে, আল্লাহ তো দেখবে যে আমি আমার মনে কোনো দোষ নেই। যাই হোক আমি এইভাবে মাইনে নিছি। এখন আমারে বলে যে আমি সেই যে মাটির ঘর, এখন আমি সেই মাটির ঘরে থাকি, এখনো মাটির ঘরে থাকি। জায়গাটা কি হলো? জায়গাটা ওইভাবে আছে লেখা, তার নামে অর্ধেক নিছে, আমার নামে অর্ধেক নিছে, এইভাবেই আছে। কিন্তু এখন আমি আমার বলে জায়গার ওখানে যদি যাও তাহলে কিন্তু তোমার টেংরি ঝুলে ফেলাবো। এই যে ঢাকার কথা টথা শোনে তো, নাটক নুটুক দেখে, এই কি ঢাকায় কথা টথা শিখছে, কয় হাত ফার নলা ভাঙিয়ে ফেলাই দেবো। আমি আর রাগ করে যাই না, ওখানে তো একটু গভীর টাইপের আছে, তা বালি ফেলাতে হবে। এই যে ম্যাডাম যদি মরে না যেত তাহলে আমি ওখানে এখনো কাজ করতে পারতাম, আমার জায়গাটা একটা ঘর হয়ে যেত। তা যাই হোক ওখানে ওইরকমভাবেই আছে। কিন্তু প্রত্যেকটা মানুষের ধারণা যে আমার হাজবেন্ড সবসময় বলে আমার সাথে তার 2007 সালে থেকে তার সাথে আমার কোনো মানে শারীরিক কোনো রিলেশন নেই। আমি ঢাকায় চলে আসছি, ঢাকায় আসে একই কথা যে দেহর ব্যবসা করে, কিন্তু না, দেহর ব্যবসায় কোনোদিন এইগুলো করে মানুষ ভালো হতে পারে না। আর এগুলো জঘন্য কাজ, একদিন তো মরতে হবে, মাটির নিচে একদিন যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। আমি যদি ওইরকম কিছু হতাম তাহলে তো আমার ছেলে এখানে এসে থাকে, ছোটবেলাতে এসে থাকে, আমার পাশের বাড়িতে কাজের মানুষ নিয়ে এসে কাজ করতাম। আমি এখনো বাসায় বাসায় কাজ করি। আমার একটাই প্রবলেম যে আমার ছেলে দুটেরে, আমি যদি আমার বড় ছেলেটা অনার্স শেষ করে মাস্টার্স কমপ্লিট করছে এবার, তা আমার যেখানে চাকরির কথা বলতে যাই সবাই মানে ফলায় আর কি, যারা আর কি যোগাযোগ ওরে বলে আমারে বলে টাকা চাই, কিন্তু আমাদের ইস্টা কোনো টাকা নেই বলতে আমার আছে 60,000 টাকা আছে আমার ইস্টা, যে ঘর করে একটু ঘরে যে যাতে একটু থাকতে পারি। আমি নামাজ কালাম পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। যে আপনার এখানে আসছি আমি কিন্তু কায়জা নামাজ পড়ে আসছি, ঈশান নামাজ পড়ে আসছি, যেহেতু আমার নামাজ কায়জা না যায় যদি রাস্তায় রোডে ধরে। যাই হোক আমি ঘরের মধ্যে একটাই ঘরে, এই যে ঘরটা আমি বসছি এসে আর একটু ছোট হবে, ওই একটা ঘরেই ছোট ছেলে অনার্সে এই যে 2nd ইয়ারে, বড় ছেলে মাস্টার্স কমপ্লিট করছে। বারান্দা আছে, সাথে একটা ছোট বারান্দা আছে, বারান্দাটায় সে থাকে। আর ওই ঘরের ভিতরে আমি যে নামাজ পড়তে পারি না, নামাজ পড়ার জায়গা নেই, একটা খাট ফেলানো তো, আর একটা শোকেস ফেলানো আছে কাঠের, এক বাসাওয়ালারা দিছিল। তা নামাজ পড়তে পারি না ওখানে। এই যদি নামাজে বসি তাহলে এখানে বসলে এদিকে বাদে আর এদিকে বাদে, নামাজ পড়তে পারি না। তারপরে যে অত বড় বাচ্চারা অত বড় হয়েছে, ওকে পাশে শোয়াও আমার জন্য খুবই নিজের কাছে নিজের লজ্জা লাগে। আর ঢাকায় যেখানে থাকি ছেলেরা একজনের বাসায় থাকে, মানে মেলা কয়টা ছেলে মিলে একসাথে থাকে, ও ওখানে থাকে, আর আমরা 3-4 জন মহিলা একসাথেই থাকি। হ্যাঁ, 2জন হিন্দু, 1জন খ্রিস্টান, আর 2জন মেয়ে, আমি মুসলমান আর 1জন মুসলমান, এই কজনে থাকি। এখন কেউ পুজো করে, কেউ করে, আমার নামাজটা ঠিক মতন আমি পড়তে পারি না। আমি বাইরে বসে ছাদে বসে নামাজ পড়ি, আমরা 7 তলার পরে ছাদের ঘরে থাকি এইভাবে। কিন্তু খারাপ কাজ করে ভাই কোনোদিন হয় না। কিন্তু আমি এই জন্যই আসছি যে আপনার এখান থেকে অনেক মানুষ, আমি কোনো সাহায্য চাই না। আপনি গল্পটা কেন বললেন? গল্পটা বললাম, কোনো যদি হৃদয়বান ব্যক্তি থাকে, যদি আমার বাচ্চাটারে কেউ যদি একটু যোগাযোগ করে একটা চাকরির ব্যবস্থা কেউ যদি করে দিতে পারে, এই জন্য আসছি। আর দ্বিতীয় কথা হলো কি যে সবাই জানুক যে খারাপ কাজ করা লাগে না, খারাপ কাজ না করেও জীবনে অনেক সাকসেসফুল হওয়া যায়। আমি আমার ছেলের ফর্ম ফিল আপ করছি, আমি নিজে শরীরের থেকে রক্ত বিক্রি করে হাসপাতালে যেয়ে
একজন মহিলার ক্যান্সার হয়েছে, তারে প্রতিনিয়ত রক্ত লাগতো, আমি প্রতিনিয়ত তারে রক্ত দিতাম। আর আমি রক্ত দিয়ে কচু শাক টুকায় এনে আনি রান্না করে খেতাম, যে কচু শাক, পালন শাক, এসব শাক পাতা লাস্টে বাজারে যে এসব খেলে রক্ত হয়, এইভাবে আমার বাচ্চাদেরকে আমি মানুষ করেছি। কিন্তু সত্যিকার আমি কোনোদিন খারাপ কোনো পথে যাইনি। আপনি, আমার প্রশ্ন হচ্ছে, যে মানুষটার সম্পর্কে আপনার এত অভিযোগ, আপনার হাজবেন্ড, তো তাকে নিয়ে আপনি এত লম্বা সময় সংসার করেছেন কেন? না করে যাব কই, যে ওই যে বড় বোনের বিয়ে হয়েছে দেখেন না, সংসার সতীনী সংসার করে মারামারি, ওই যে ওর মাথায় চুল কেটে দিছে। মেজো বোনটার বিয়ে হয়েছে, সেও এরকম একই অবস্থা। এখন যদি চলে যায় তাহলে মানুষ বলবে কি যে খুলনায় যে বিয়ে বসেছে একা একা, আবার চলে আসে। আরও তো সৎ মা আছে, আব্বা তো মারা গেছে, আমার আব্বা মারা গেছে আমার বড় ছেলের 4 মাস বয়সের সময় মারা গেছে। আর যে জায়গাটা ছিল সে বড় বোন বেছে নিয়ে গেছে, মেজো বোনও বেছে নিয়ে গেছে, আর ভাই বাগেরটাও বেছে দিছে। কিন্তু আমার জায়গাটা আমি না বেছে, যে কবর খোলা আছে না, এই কবর খোলা জায়গাটা আমার বাড়ির জায়গাটা, যে ঢাকার লোক জায়গাটা কিনছে সবার কাছ থেকে বাড়ির জায়গা, এই জায়গাটা তারে দিয়ে ওই জায়গাটা বদল করে নিছি। কবর খোলা জায়গাটা আব্বা আমার কবর যেখানে আছে ওই জায়গাটা আমি নিয়ে নিছি। আপনি সংগ্রাম করেছেন, আপনার 2 ছেলে, রাইট? হ্যাঁ, 2 ছেলের, এক ছেলে মাস্টার্স পড়ছে, আরেক ছেলে অনার্স সেকেন্ড ইয়ারে। কোনো মেয়ে নাই? না। তো এই 2 ছেলে তো আপনি মানুষই করেছেন, এই 2 ছেলে আপনাকে দেখবে না? দেখবে তো, আমি তো ডায়াবেটিস হয়েছে, তারপরে আমি চোখে দেখি না ভালো। এবং এই 2 ছেলেকে আপনি এতদূর পর্যন্ত নিয়ে আসতে পারছেন যেহেতু, সুতরাং এই 2 ছেলেই আপনার ভবিষ্যৎ গড়ে দেবে। প্রথম কথা হচ্ছে এইটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার সংসার জীবনে আপনি একপাক্ষিকভাবে বললেন এটা, যার সঙ্গে সংসার করেছেন একেবারে বিয়ে থেকে শুরু করে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত হাজারো অভিযোগ তার বিরুদ্ধে। তবে এটা ঠিক যে যেহেতু আপনি সংসার করছেন, তার বিরুদ্ধে অভিযোগ না বলাটাই ভালো। আমি গল্পটাতে আপনার পরিচয় গোপন করে এখানে উপস্থাপন করেছি। একটা জিনিস হলো কি, মানে আমাদের দেশের মেয়েরা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে, অনেক বড় বড় স্যাক্রিফাইস করে, অনেক সময় ভালো হাজবেন্ড পায় না, এবং এটা ছেলেদের ক্ষেত্রেও অনেক সময় সত্য, অনেক বেশি বেশি স্যাক্রিফাইস করে, অনেক সময় ভালো স্ত্রী পায় না। তো আমার মনে হয় যেটা, যে আপনি দিন শেষে সফল মানুষ, কারণ আপনি এত কষ্টের পরেও নিজে লেখাপড়া করতে পারেননি, কিন্তু আপনার 2 ছেলেকে আপনি মানুষ করেছেন, তাই না? তো এনারা নিশ্চয়ই আপনার দিকে দেখবে, আর এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। আর আপনি যে কথাটা বললেন সেটা তো বিশ্বাস করি, আমরা সবসময় বিশ্বাস করি, মানুষ বিপথে না গিয়েও, খারাপ পথে না গিয়েও জীবনে কিছু করতে পারে। এখন আপনার হাজবেন্ড আপনাকে বিশ্বাস করে না, এটা আপনার জন্য দুঃখের, কিন্তু আপনি তো আপনার সৃষ্টিকর্তার কাছে ক্লিয়ার, তাই না? আপনি তো আল্লাহর কাছে ক্লিয়ার যে আপনি কি করছেন। তো এটাই হচ্ছে বিষয়। আমি শুধু একটা কথাই বলতে চাই গল্পের শেষে এসে, প্রিয় শ্রোতা যারা শুনলেন, যে গল্পটা আসলে একজন নিপীড়িত মানুষ, ওয়ান সাইডেড স্টোরি, ডেফিনেটলি মানে সংসার জীবনের থেকে হাজবেন্ডের এগেনস্টে গল্প, ওয়াইফের এগেনস্টে গল্প, এগুলো ঘরে ঘরে কমন। কিন্তু এই যে অবিশ্বাস করা, ভালো থাকা, খারাপ থাকা, সবকিছু মিলিয়ে উনি যে আসলে হারেনি, এটাকেই আমরা বড় করে দেখতে চাই, কমপ্লেন গুলোকে না। যে দেখেন ওনার 2 ছেলেকে উনি কিন্তু মানুষ করেছে, মানুষ করার জন্য চেষ্টা করে গেছে। তো আপনি এখন এই যে ঢাকা শহরে, এই বয়সে এসে ঢাকা শহরে থাকেন কেন, এই প্রশ্নটা যদি আমি করি, কি হয় ঢাকা শহরে থেকে আপনি কি করেন? যে বাসায় কাজ করি, তো বাসায় কাজ করেন, এটা দিয়ে আপনি পরিবার চালান? এটা দিয়ে চলতে হয়, 2 জনের এখনো খরচ দিতে হয়। এই 2 ছেলেকে আপনি খরচ দেন? আচ্ছা, তো আমাদের কথা থাকবে এটাই, যে আপনার জন্য দোয়া থাকবে এটাই, যে এই 2 ছেলে যাতে ভবিষ্যতে আপনার প্রতি কোনো অবিচার না করে। হ্যাঁ, আর এটাই হচ্ছে মানে বলার, এছাড়া আর কিছু বলার নেই। মেয়েরা আসলে হারতে জানে না, নারীরা আসলে হারে না, যদি, কারণ তারা যে কোনোভাবেই হোক টিকে থাকার চেষ্টা করে। ওনার গল্পের একটা বিষয় আমার খুব মাথায় লেগেছে। দেখেন, আমি জীবনে কোনোদিন চিন্তাও করিনি এভাবে, যে সাদা ছাই সেটা ভিজিয়ে রাখলে তার পরের দিন উপরে পানি উঠতো, সে পানিটা সম্ভবত খার বা কোনো কিছু, ওইটা দিয়ে হচ্ছে উনি অনেক কাপড় পরিষ্কার করতো। ওনার হাজবেন্ড ওনাকে কোনো সাপোর্ট করতো না, মানে এতটুকু পরিমাণ পয়সা দিত না যেটা দিয়ে আসলে কাপড় পরিষ্কার করা যায়। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কিন্তু এই যে গল্পটা, এটা হচ্ছে বাঙালি নারীর শাশ্বত চরিত্র, মানে তারা সার্ভাইভ করতে জানে, যে কোনোভাবে হোক তারা সার্ভাইভ করতে জানে, এবং দিন শেষে তারা সফল হয়। উনিও সফল হয়েছেন, সেই জায়গা থেকে আমরা যেন কেউ হেরে না যাই। সো আমি শেষ করছি আজকের মতো। আগামী বুধবার ঠিক রাত 11টায় আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। তখন আমার এই ছেলেটা যখন কনসেপ্ট করছে, টের পাইছে, বাচ্চাটা নষ্ট করার জন্য আমাকে টাকা দিছে, 500 টাকা দিছে। টাকা দিলে আমি তো বুঝতাম না, ওই টাকা এই আজকে 10 টাকা, কালকে 5 টাকা, এইভাবে ভাঙে ভাঙে আমি খেয়ে ফেলছি। খেয়ে ফেলার পরে যখন বাচ্চাটা 6 মাস হয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে, যাই হোক বোঝা যায় যে প্রেগনেন্ট, তখন বুঝতে পারছে যে তুমি বাচ্চা নষ্ট করো। আমি কইছি না, টাকা কই, আমি কইতে খেয়ে ফেলছি। তখন তো মায়ের শুরু হয়েছে,
এমন মার দিল আমারে, মার দিয়ে চলে গেছে। চলে গেলে আর আসে না। ওই যে বন্ধু বান্ধব আছে ওখানে থেকে বেড়ায়, আর আমি ওই বস্তির মানুষ যারা বাসায় টাসায় কাজ করে তাদের কাছে তারা একটু খেতে দেয়। এইভাবে এইভাবে প্রায় 9 মাস রয়েছি। 9 মাস থাকার পরে ওই যেখানে যে মানে যে কাট করে, ইঞ্জেকশন দেয়, চেক আপ করে, ওইখানে যে আমি বলতেও পারি না যে কোথায় কি করে। তাই ওখানে যে আমি ডাক্তার, যে বড় ডাক্তার ওই রুমের সামনে বসে, মহিলা ডাক্তার, উনি চলে যাওয়ার সময় আমিও চলে আসি। তো উনি 3-4 দিন দেখছে। দেখার পরে একদিন জিজ্ঞেস করছে, তুমি কে মা, তুমি এখানে কেন আসছো, তোমাকে তো 2-3 দিন দেখি। তখন আমি বলছি, আন্টি আমি তো এই বাচ্চা হবে আমার, আমি একটু চেক আপ করার জন্য আসছি। তখন ওই মহিলারা বললো যে একে ভিতরে নিয়ে আসো। তো নিয়ে সব জিজ্ঞেস করলো। বলার পরে উনি আমার আল্ট্রাসাউন্ড করার জন্য টাকা দিল। তারপরে ওনার বাসায় পর্যন্ত নিয়ে যে দুধ, ডিম, অনেক কিছু খাবার দাবার এক ব্যাগ ভর্তি করে দিয়ে বললো যে তুমি যখন তোমার এখানে ডেট আছে কাউরে দেখাবা যে এই ডেটে তোমার চেক আপ করতে হবে, তোমার তো বেশি টাইম নাই, তুমি প্রতি সপ্তাহে একবার আসো, বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে পেটের ভিতরে, তোমার সিজার করা লাগবে, তুমি এসে এখানে বলবা যে আমি তোমার নাম বলবা, আমি তোমাকে সব রুগী দেখে তোমাকে আগে দেখবো। এইভাবে আমি ওখানে থাকার পরে তখন আর কি উনি বাসায় আসলাম। বাসায় আসার পরে আমি প্রতি সপ্তাহে হেঁটে হেঁটে যাই। যাওয়ার পরে ওই ম্যাডাম আমাকে ফিরি দেখে, ফিরি দেখে দেয়, ফিরি দেখার জায়গায়। তারপরে ও সবার আগে আমাকে দেখে দেয়। দেখে দেওয়ার পরে যখন আমার বাচ্চাটা হবে, যেদিন বাচ্চাটা হবে ডেট দিছে, সেই ডেটের সময় আমি অসুস্থ হয়ে পড়ছি ঘরে বসে। কিন্তু ওরা যে বলছে সিজার করা লাগবে, তা আমার বড় যা আছে, আমার ননদরা আছে, এরা বলছে যে আমাদের এতগুলো বাচ্চা বাসায় বসে হয়েছে, কেন হাসপাতালে যাওয়া লাগবে, আধুনিক যুগ তো, স্বামীর টাকা দিয়েছে মনে হয়, শোনে খবর টবর শোনে, এই জন্য আল্লাদে পড়েছে, আটখান হয়ে যায়। কিন্তু আমি কিন্তু সত্যি সত্যি অসুস্থ। আমি চোখে মানুষ যে আমার কাছে যারা যাইতেছে আমি তাদেরকে দেখতেছি না। তখন আমি বললাম, আপনি কে? যে সবসময় আমার কাছে এসে বসে তাকে জিজ্ঞেস করতেছে, আপনি কে? তখন বলছে, কি অবস্থা, এর তো চোখে দেখতেছে না, অবস্থা খারাপ। সদর হাসপাতালে ম্যাটার্নিতে নিয়ে গেছে, যেখানে গেছি প্রথম, ওরা ওখান থেকে সদর হাসপাতালে পাঠাইছে। সদর হাসপাতালে পাঠালে সদর হাসপাতালের সাথে সাথে আমার সিজার করতে নিয়ে গেছে। রক্ত লাগবে, যা লাগবে সব ওই ম্যাডাম, ওখানে ওনার যে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, সেই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে রক্ত দিয়েছে, যত ওষুধ পানি লাগবে সব দিয়েছে। দেওয়ার পরে বাচ্চা যখন সিজার হয়ে গেছে, তখন আমার হাজব্যান্ড গেছে, আমার এক নন্দায় আছে সে গেছে, আর এই আমার ভাসুর গেছে। কোনো মহিলা মানুষ যায়নি। বাচ্চাটাকে যে কেউ কোলে করবে এরকম কোনো লোক নেই। অথচ তো অনেক ব্লিডিং হয়ে আমার আরও রক্ত লাগবে, রক্তও দিতে পারতেছে না। তখন যে অন্য মানে সরকারি হাসপাতাল তো, অন্য বেডের রুগী দেখতে যারা গেছে তারা ওখানে ছেলেরা গেছে আপনাদের মতন, এরা যে বলছে এই রুগীটার অবস্থা খারাপ, দৌড়োদৌড়ি লাগাইছে, রক্ত লাগবে। তখন ওই যারা রক্ত দান করে ওরা আমার রক্ত দিয়ে বাঁচাইছে। বাঁচানোর পরে তখন আমাকে ওখান থেকে 7 দিন পরে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পরে মানে ঠিক মতন পেট ভরে খাইতে দে না। তারপরে সে বাসায় থাকে না। তখন ওই যে সুন্দরবন আছে না খুলনা, ওখান থেকে মাছ কিনে, অনেক মাছ পাইকারি কিনে এনে বাজারে সাপ্লাই দিত। তখন তার টাকা ছিল, কিন্তু সে আমার প্রতি তার কোনো মানে খেয়ালই নেই, বউ বাচ্চার প্রতি। যাই হোক, ওইভাবে রয়েছি। আসে আমার এক ছোট ফুফু এসে আমার কাছে রয়েছে, খোঁজ পাইছে। ওই যে ওখানে যেখানে বস্তিতে থাকতাম, ওখানের মহিলারা ম্যাচ কোম্পানিতে চাকরি করতো, ওরা আর কি বলছে, আমার খালা জিজ্ঞেস করে যে এরকম এরকম আমার এক ভাগ্নির বিয়ে হয়েছে, শুনেছি মৌলভীপাড়া নাম। তা তারা আর কি বলছে যে এতটুক এরকম মুখে তিলে আছে, হ্যাঁ, এরকম শয়তানি করে সারাক্ষণ। আমি আবার খেলাধুলা করতাম খুব বেশি। তা বলে হ্যাঁ, একটু শৃঙ্খল আছে, খুব খেলাধুলা করে, লাফালাফি, বল খেলা, সব কিছু করে। তখন বলছে হ্যাঁ। তারা এসে বাসা চিনিয়ে দেওয়ার পরে, এই যে আমার আব্বারা আসা যাওয়ার পরে আমারে দেখে। তারপরে ওই ছোটবেলায় আমার মা যখন ক্যান্সার হয়েছে, আমার ভাইটা পেটে থাকতে বড় বোনের বিয়ে হয়ে গেছে, তো তা আমার মার বাড়ি বাচ্চা পেটে, তা ওই বড় বোন ওই যে ওই সুখী বড়ি খায়, আমার মা পেটে ব্যথা করলে ওর একটা বড়ি খায়, মাথায় ব্যথা করলে ওর একটা বড়ি খায়, খেয়ে খেয়ে আমার মার নাড়িতে ক্যান্সার হয়ে গেছে। তা ওই সময় আমার মা অনেক অসুস্থ। তা আমার আব্বা, আমার মনে আছে, আমি আর আমার একটা ভাই হাত ধরে নিয়ে শীতের দিন অনেক ভোরে অনেক দূরে দূরে যে সাহায্য চাইতে যেত। তা মানুষ দিত না, জোয়ান মানুষ কিসের সাহায্য দেবো, তা বুঝতাম না তো। তা আমি ওই বড় বোনের বিয়ে হয়েছে, শুধু এই যৌতুক চাইতো, এটা ওটা চাইতো, তাই গাছ বেচে টাকা দিছে। এটা দেখছি, দেখার পরে আমি বলেছি কি, আব্বা আমি যদি বড় হই তাহলে আমি এই জায়গার ভাগ পাবো, আমি গাছ পাবো না, গাছ বেচে আমার বিয়ে দেবো না? কয় হয় দেবো। তো তখন আমি বলছি যে আব্বা আমি কিছুই নেবো না,
আমার এই জায়গা বেছে মারে ডাক্তার দেখাও। তা সেই মা তো বাঁচা নেই, মরে গেছে, কিন্তু সেই গাছগুলো রয়ে গেছে। আমার আব্বা যখন আমার ছেলেটা হয়েছে, আগে একটা ছেলে মারা গেছে যখন জানছে, তো সেই গাছ বেচে আমার আব্বা টাকা দিয়ে গেছে সেই সস্তার সময়। সেই সময় 97 সালের কথা বলতেছি আমি। 97 সালে ফেব্রুয়ারি মাসে আমার ছেলে হয়েছে। তা আমার আব্বা জানুয়ারি মাসে আসে, অনেক শীত সেই সময়, আসে টাকা দিয়ে গেছে আমার ছেলের জন্য। সেই সময় সস্তার দিন, তাও 3,500 টাকা দিছে, যে এরকম রাখো না, কাপড় চোপড় কিনে একটু লেপ বানায় ওর তেতে রাখো। তা সেই টাকা দিয়ে সে তার বোনের বাড়ি চলে গেছে বেড়াতে, আমার ছেলেরা আর লেপ কিনে দেয়নি। যাই হোক, এইভাবে সেইভাবে দিন গেছে। আর একটা বাচ্চা কনসেপ্ট করছে, হ্যাঁ, যেহেতু সিজার করে ছাড়া বাচ্চা হবে না, ফিরে বাচ্চা, তা আর একটা বাচ্চা কনসেপ্ট করছে। এই বাচ্চা যখন 4 বছর বয়স, তখন ছোট ছেলেটা কনসেপ্ট করেছে। তো এই বড় ছেলেটা ঈদের সময়ও ঘরে বাজার করে না, ওই কাকার বাসাতে খেতে দেয়, একটু দেয়, ও একটু দেয়, ছোট মানুষ তো, ঈদের দিন একটা নতুন কাপড়ও পরাতে পারি না, এইভাবে রয়েছি। ছোট ছেলেটা যখন হয়ে গেছে ওইভাবেই রয়েছি, এত কষ্ট করছি যে আমার ছেলে, এই যে শীতের দিন খেতা গরম হয় না, তো মাটির ঘর, খাট না, নিচে শুই। তো এই মালসা বুঝেন, মানে ওই যে আপনারা এই যে এই হালিম খায় যেগুলা টালি, ওই টালির ভিতরে আগুন নিয়ে এরকম উঁচু করে খেতার ভিতরে দিয়ে খেতা গরম করে বাচ্চাকে শোয়াইতাম। আবার এই শীতে গরমের সময় বালতিতে পানি নিয়ে ভাত ডাকা জালি দিয়ে ওই জালি পানির ভিতরে ভিজায় ভিজায় আমার বাচ্চাকে আমি বাতাস করছি। এইভাবে তারপরে ছেলেদেরকে স্কুলে দিলাম, বড় ছেলের স্কুলে দিলাম। স্কুলে জোসেম স্কুলে 50 টাকা করে ফর্ম বিক্রি করে। তখন ওই বাসায় বসে বসে বাড়ির ভিতরে বেচালা। স্বামী তখন কি করতো? সে ওই একই কাজ করে, সে টাকা ইনকাম করে, মদ খায়। আর তার মা মৃত্যুর সময় বলে গেছে যে তোমার বোনদেরকে ফালাও না, বোনদেরকে দেখো। তার জন্য আমি খুশি যে মার কথা রাখছে, প্রত্যেকটা ছেলে তার মার কথা রাখুক। তা মাকে, বোনকেও দেখুক, আমাকেও দেখুক, আমার বাচ্চাদেরকেও দেখুক, তা না। কিন্তু চাল কটা ঠিক মতন কিনে দেয়, মানে সংসারে যদি 1 কেজি চাল লাগে, আধা কেজি দেয়, মানে 2 দিন হিসাব করে করে 1 কেজি চাল দেয়, এইভাবে দেয়। আর 5 টাকার ডাল, একভাবে 7 মাস ডাল খাইছি। আর বাচ্চা তো খাওয়া শিখছে, বলে কি যে মাছ করতে পারে না, আপ দিবা না, আপ কাকা বাড়িতে আপনি আসো, তা করতে দেবো, দিতে পারতাম না। মানুষ যদি আদর করে, ওই বাচ্চারা বাড়ি, বড় লোক বাড়ি ছোটবেলায় রয়েছি তো, দেখছি বাচ্চা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, এগুলো বুঝে গেছি, এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর ওই বিহারি একটা লোক আছে, ওনাদের বাসা থেকে কিছু পুরনো কাপড় দিত আমার বাচ্চাকে, পুরন বলা যায় না, 1বার 2বার পরায়, অনেক বছর পরে বাচ্চা হয়েছে তো, 1 মাস 2 মাস পরে আর পরাইতো না, ওই কাপড়গুলো আমার বাচ্চাদেরকে দিয়ে দিত। তাই আমি ওই গাছের ছাল আছে না, এই ছাল রান্না করতাম, তখন ভালো ছাই হতো, সাদা ছাই, ওই ছাইটা রাত্রিবেলা পানির ভিতরে ভিজায় রাখতাম, ভিজায় রেখে সকালবেলা সাবান নেই কি করব, ওই পানি উপর থেকে চাইকে ওর ভিতরে আমার বাচ্চার কাপড় চোপড় কাচতাম। সাবান কিনে দিত না। আমার এত চুল ছিল আমার মাথায়, সে চুল জড়া ধরে যেত, কি করব বুঝতাম না, যেখান থেকে জট হতো ওইখান থেকে কেটে কেটে ফেলতাম, তেল নেই, আঁচড়াতেও পারতাম না, অত চুল একা একা পারা যেত না। এইভাবে রয়েছি। তারপরে যাই হোক, আমার ছেলেরে আমি জোসেম স্কুলের একটা কিনলাম, ওই যে ফর্ম কিনলাম 50 টাকা দিয়ে। 2 টাকা বাড়ি টান সমিতি করে গ্রাম বাড়ির মানুষ, ওই 2 টাকার টান সমিতি করতাম। ওই 2 টাকা দিতাম কি করে, যে কলে পানি আনতে যেতাম, ওই সামনে বেচালার মেয়েরা থাকতো, তো ওই বেচালার মেয়েরা তো বড় লোকের মেয়ে, তো ওরা তো রাস্তায় এসে পানি নিবে না, তাই বলতো কি, আপা আমাদেরকে 1 কলস পানি দিন। ওই 1 কলস করে পানি দিতাম, 15 জন থাকতো, তা 15 জনকে 5 কলস পানি দিতাম, প্রত্যেক রুমে 1 কলস পানি দিলে ওরা আমার কিছু টাকা দিত, 40 টাকা 20 টাকা, যার যেমন ইচ্ছা দিত, সামনেই তো। তারপর ভাত দিত খাইতে, তো ওই টাকা দিয়ে আমি ওই 2 টাকার সমিতি করে করে একবার 1200 টাকা পাইছি। পাওয়ার পরে আমি বুঝলাম যে আমার বাচ্চাটারও তো এখন 4 বছর বয়স হয়ে 5 বছরে পড়ে গেছে, ছোটটারও 1 বছর হয়ে গেছে, তো স্কুলে দেওয়া খুবই প্রয়োজন। তখন আমি ওই 50 টাকা দিয়ে একটা ফর্ম কিনে ওই বেচালার মেয়েদেরকে বললাম কি, আমার ছেলেরে আমি জোসেম স্কুলে পড়াবো। তা ওরা হাসতেছে, বলছে আপা জোসেম স্কুল তো অনেক বড় স্কুল, ওই স্কুলে পড়াতে পারবেন না। আমাকে দেখি চেষ্টা করে যদি হয়। তখন আমার ছেলেরে আমি ফর্ম কিনলাম। তখন ওই প্রিয়াঙ্কা নামের একটা মেয়ে, ওই মেয়েটা ওই বললো কি ঠিক আছে তাহলে বাচ্চাটারে আমার কাছে বিকালবেলা দিয়ে যান। বিকালে দিয়ে আসতাম,
দিলে ও আর কি নিজের থেকে খাতা, পেন্সিল, রাবার, তারপরে প্রথম সিলেট, এইগুলো দিয়ে ও বেশ 15 দিনের বেশি একভাবে ওরে পড়ালে আমার বাচ্চা কেন যেন মাথায় ধরে গেছে, পারে গেছে। জেসেম স্কুলে নিয়ে গেছি, ফর্মে ওরা সাথে গেছে, ফর্ম ফিল আপ করতে সবকিছু ওরা করে দিছে। দেওয়ার পরে আমার বড় ছেলেকে যখন নিয়ে গেছে অ্যাডমিশন টেস্ট দিতে ওখানে বাচ্চাদেরকে ভর্তি হলে, সেই সময় ওই মেলা বাচ্চারা 250, 300, 2500, 3000, 2500 বাচ্চা আর কি ই করে ওখানে। 270 জন নেয়, 250 জন একদম মেধা তালিকায়, আর বাকিগুলো হচ্ছে আপনার ওই যে ওয়েটিংয়ে রাখে, এইভাবে নেয় লটারি সিস্টেম করে। তা আমার ছেলেটা আল্লাহর রহমতে প্রথম হয়ে গেছে। যখন ঢুকছে আমি কইছি পারবা আব্বা? কইছে যাও, একটা দুটো তো ভুল হবে মা। তারপরেও দেখি যে সকালবেলা ভোরবেলা রেজাল্ট দিছে রাত 12টার সময়। সময় তো বউ মানুষ যা সম্ভব না, এমনি তো কত দোষ। সকালবেলা প্রিয়াঙ্কা আমি কইছি কি বুন্ডি একটু যাওয়ার সময় খুলনা আমাদের ওখানে ছোট ভাই বোনকে ভাইরি বলে, বুন্ডি বলে। তাই বলছি বুন্ডি একটু যাওয়ার সময় দিয়ে যাস তো, হয়েছে নাই। তো ও যায় আর কি, দেখে যে আরমান প্রথমই হয়েছে আমার ছেলেটা। প্রথম হয়ে গেলে তখন ও আর ও যে ব্যাস করতে যায়, ব্যাসে আর যায়নি, দৌড়ে বাসায় এসে। সেই সময় বাসায় এসে গেছে, আপা আপনার ছেলে তো হয়ে গেছে, এখন কি করবে? না এখন ড্রেস কিনা লাগবে, ভর্তি করা লাগবে, 1200 টাকা লাগবে আপনার ড্রেস কিনতে, ভর্তি করতে হবে, তারপরে বই ব্যাগ এই সব তো দিতে হবে। এখন তো আমি বুঝতেছি না কি করব। তখন আমাদের বাড়িওয়ালা, আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িওয়ালা রে বলল যে আপনার বাড়ির ভাড়াটে এই নাম, ওর বাপের নাম বলল যে তার ছেলে তো আমাদের স্কুলে প্রথম মেধা তালিকা হয়ে গেছে। তো বাড়িওয়ালা বিকেলবেলা এসে পলায় আর কি, উনি বয়স্ক মানুষ, ওনার বয়স সেই সময় অন্তত 70-80 বছর হয়ে গেছে। উনি এসে বলল যে যখন হয়ে গেছে তুমি কাউরে বললে না। উনি সাথে করে নিয়ে, গাড়িতে করে নিল না, রিক্সায় করে নিয়ে আমার ছেলেরে ওই কিনে দিল। মানে ওখানে তো অনেক গরিব মানুষ, কারে থুয়ে কারে দেবে, সবাই তো চায় ছোট স্কুলে পড়ুক আর বড় স্কুলে পড়ুক। ফলায় উনি ড্রেস দিল, বই খাতা সব কিছু কিনে দিল। আর ওই স্কুলে যে উনি ওই স্কুলের সভাপতি, উনি যে ওই কি যেন করতে হয় অর্ধেক বেতন করার জন্য, ওইটা করে দিল যে 250 টাকা বেতন তো অর্ধেক বেতন যেন নেয়। এইভাবে আমার ছেলে ওখান থেকে আল্লাহর রহমতে এসএসসি পরীক্ষা দিয়ে বেরোইছে, ছোটটাও ওখান থেকে এইভাবেই বেরোইছে। কিন্তু এর ভিতরে যখন আমার ছেলে 4 থেকে 5 উঠছে তখন শুরু হয়েছে, আমি তো ওই যে ওকে ভর্তি করে দিয়ে সমস্ত ওই ব্যাচেলার ছেলে আর মেয়ে নেই, বাসায় কাজ করি। চিটাগংয়ের থেকে এক মহিলা আসছে, খুলনায় পোস্টিং হয়ে ওনার বাসায় কাজ করে। উনি খুবই ভদ্র মহিলা, উনি ডায়াবেটিসের পেশেন্ট, ওনার 2টে ছেলে 1টা মেয়ে, ছেলে বাচ্চা 2 ছোট, মেয়েটা বড়। কিন্তু ওনার হাজব্যান্ড ওই যখনই সুযোগ পায় তখনই বলে কি যে তোমার কি কি লাগবে তুমি একটা লিস্ট করে আমাকে দিবা। যখনই সুযোগ পায় এটা বললে আমি মনে মনে চিন্তা করলাম কি যে আমার মা বলতো স্বামী ছাড়া অন্য পুরুষ তো জাহান্নাম ছাড়া আর কিছু না। তো উনি আমাকে ফলায় বলবে কেন, দিতে হলে সামনেই দেবে। তখন আমি ওই আপারে বললাম যে আপা আমার যদি কোনো কিছু দরকার হয় আপনি আমারে বললেন, আপনার কাছে আমি চাবো, আমি দুলোভাইয়ের কাছে কি চাবো, দুলোভাই তো আমার এটা বলে। তো উনি বুঝে গেছে যে কি বলতে চায়। তখন বলেছে যে তো ঈদের সময় আমার একটা নতুন কাপড়ও দিল না আমাকে, উনি 2000 টাকা দিল বেতন দিয়ে, আর 200 টাকা বেশি দিয়ে বললো যে কালকে থেকে তুমি আর কাজে এসো না।